আমি ভারতের বিরুদ্ধে ফেসবুকে খুব সোচ্চার ছিলাম। আমার মা, স্ত্রী, সন্তানরা, ভাইরা, আত্মীয় স্বজন সবাই আমাকে বলেছে। যখন কেউ ভারতের বিরুদ্ধে মুখ খুলেনি, আমার তো অনুপরমাণু শিরা উপশিরা লোমকূপ রক্তবিদ দেশপ্রেমিক আমি। জামাতের আমির কি আসলেই যে কেউ জামাত না করে হওয়া সম্ভব? না, জামাতের এটা মানুষ জানে না অ্যাকচুয়ালি। আমি জামাত করিনি, পলাতক প্রধানমন্ত্রী বলেছিল যে ওনাকে ফেলে দেন। তো আপনাকে কেন পূর্ণাঙ্গভাবে টার্গেট করা হয়নি? মানে আপনাকে জীবিত রেখে দেওয়ার পেছনের কারণ কি? 8 বছর, কারণ আমরা যতটুকু শুনেছি সেখানে গিয়ে অনেকেই ফেরেনি। জি, এখনো অনেকে নিখোঁজ আছে, শত শত। জি, এটার সোজা উত্তর তো হলো আল্লাহ তাদের হাতে আমার মৃত্যু রেখেনি। এটা হলো সহজ উত্তর। বাট লজিক্যালি, যৌক্তিক দৃষ্টিকোণ থেকে আমার কাছে মনে হয় আর কি, যে আমার বাবার দলের যে একটা জনশক্তি আছে, আর সেনাবাহিনীতে আলহামদুলিল্লাহ আমাকে দল মত নির্বিশেষে সবাই ভালোবাসে। আমার অফিসার, সৈনিক, আমি এটা আল্লাহর পক্ষ থেকে আমি মনে করি আমার জন্য একটা বিশেষ রহমত। তো আমাকে মেরে ফেললে হয়তো এটার কোনো প্রতিক্রিয়া সেনাবাহিনীর ভিতরে বা বাইরে হতে পারে, এই আশঙ্কা থেকে রেখে দিতে পারে বলে আমি মনে করি। আমি নিশ্চিত না, অনুমান করে কথা বলা কোরআন হাদিসে নিষেধ আছে। বাট আপনি যেহেতু প্রশ্ন করলেনই, আমার কাছে মনে হয় এটা। এছাড়া তো তবে হিউম্যান রাইটস ওয়াচ একটা রিপোর্টে কিন্তু এটাও এসছে যে শেষের দিকে পলাতক প্রধানমন্ত্রী বলেছিল যে ওনাকে ফেলে দেন, আপনাকে ফেলে দেন। হ্যাঁ, এটা আচ্ছা, আমার কাছে ওটারও রিপোর্টের কপিটা আছে আমার কাছে, যে ওনাকে ফেলে দেন। মানে তারা হয়তো কি বলেছিল জানি না, তার জবাবে বলেছে যদি ডাকতে না পারেন ফেলে দেন। মূলত টার্গেট ছিল আপনাকে বন্দি রাখা। হ্যাঁ, তারা হয়তো আশঙ্কা করছিল যে আমার বাবার যে মানে মানুষ মৃত্যুর ঝুঁকি নিয়ে 5-7 লাখ হয়েছে অন্তত পক্ষে। বাংলাদেশের সবচেয়ে বড় জানাজা ম্যাডাম জিয়া, শহীদ জিয়া, ওসমান হাদি এনাদের হয়েছে। এনারা তো সরকারের আনুকূল্যে সমস্ত বাহিনীর সমর্থনে হয়েছে। আর আমার বাবার জানাজা হয়েছে 2014 25 অক্টোবর। প্রতিকূল পরিস্থিতি, মৃত্যুর ঝুঁকি নিয়ে মানুষ এসছে, এবং কোনো মানে সারা দেশ থেকে কাউকে আসতে দেওয়া হয়নি। ঢাকার মানুষ স্বতঃস্ফূর্ত। আমি জানি মুক্তিযোদ্ধার নাম বললে আপনারা চিনবেন, এই যে জাফর চৌধুরী সাহেব, গণস্বাস্থ্য, উনি জানা যায় গিয়েছে। উনি তো মুক্তিযুদ্ধ পেশাজীবী পরিষদের সভাপতি ছিলেন। তো অনেক মুক্তিযোদ্ধা জয়েন করেছে। এই যে বিএনপির গয়েশ্বরচন্দ্রায়, উনি আমার বাবার জানাজা তো আমরা বাসা থেকে মিছিল করে বাইতুল মোকাররম গেছি, ওখান থেকে মানে লাশের বহর নিয়ে শোভাযাত্রা করে বাসায় ফিরেছি, উনি আমাদের মিছিলে জয়েন করেছেন। তো অনেকেই জয়েন করেছেন, আরো অনেক, ইভেন আওয়ামী লীগের নেতাও আমাদের বাসায় গিয়ে শোক বই স্বাক্ষর করে এসছে। তো আমার বাবার জানা যে এত বিশাল একটা জনসমাগমকে তারা ভয় পেয়েছে, এবং তারা মনে করেছে যে, এটা আমার ধারণা, যে অন্যান্য দল তো বাংলাদেশে একমাত্র সম্ভবত জামাত ইসলামী আছে যেটাতে উত্তরাধিকার সূত্রে কোনো নেতা হয় না। এখন যারা জামাতের নেতা আছে, আপনি খোঁজ নিয়ে দেখেন, তাদের কারো বাবা জামাতের নেতা ছিল না। আচ্ছা, নেতাদের কয়েকজন এমপি হয়েছে। এমপি হওয়া আর নেতা হওয়া দুটা দুই জিত। তাদের সাংগঠনিক কি সম্পর্ক আমি জানি না, কিন্তু ব্যারিস্টার নজিবুর রহমান মোমেন নিজামী সাহেবের ছেলে হয়েছে, মীর কাসেম আলী সাহেবের ছেলে ব্যারিস্টার আরমান চৌধুরী 8 বছরের গুমের শিকার। তো আর কোন নেতা আমার ছেলে এরকম এমপিও হয়নি। তো তারা অন্যান্য দলের মতো চিন্তা করেছে হয়তো যে আমি যদি জামাতের আমিরের দায়িত্ব নেই, তাহলে তাদের জন্য এটা খুব ভয়ের ব্যাপার হয়ে যাবে। এছাড়া আমি ভারতের বিরুদ্ধে ফেসবুকে খুব সোচ্চার ছিলাম। আমার মা, স্ত্রী, সন্তানরা, ভাইরা, আত্মীয় স্বজন সবাই আমাকে বলেছে। যখন কেউ ভারতের বিরুদ্ধে মুখ খুলেনি, আমার তো অনুপরমাণু শিরা উপশিরা লোমকূপ রক্তবিদ দেশপ্রেমিক আমি। তো আমি ভারতকে নীতিগতভাবে আমার কারোর সাথে বৈরিতার সম্পর্ক পছন্দ করি না। আমি হু ওয়ান্টস, আমার একটা প্রতিবেশী আমাকে সারাক্ষণ জ্বালাতন করবে, আমি চাই না। আমি চাই বন্ধুত্ব সুলভ সম্পর্ক, কিন্তু বন্ধুত্ব তো এক পক্ষের হয় না। ভারত তো খুব ইম্পর্টেন্ট একটা টপিক আজকে আমাদের। ভারত থেকে বাংলাদেশে আসবো নাকি বাংলাদেশ থেকে ভারত, কারণ আপনার কাছ থেকে সব বিষয় নিয়ে আমি ভারত বিরোধী ছিলাম। এটার কারণে আমাকে এই দুটা কম্বিনেশন, একটা হলো আমি যদি জামাতের আমির হই আর আমি ভারত বিরোধী অবস্থান, এই দুটা সমন্বয়ে তারা আমাকে ডেঞ্জার মনে করেছে। এই জন্য আমাকে তারা নিয়েছে, এবং আমাকে যে জিজ্ঞাসাবাদ করেছে, নেওয়ার পর 1 মাস কিছু জিজ্ঞাসা করেনি, 1 মাস পরে বলেও হয়েছে আপনাকে ছেড়ে দেওয়া হবে। তারপরে আরো 2 মাস পরে আমাকে জিজ্ঞাসাবাদ করেছে। আমাকে মোট 3 দিন জিজ্ঞাসা করেছে, ওই 16 সালে, এরপরে জিজ্ঞাসা করেনি। এবং মূল প্রশ্ন ছিল আমি জামাতের আমির হতাম কিনা, কেন হতাম না। আর জামাতের আমির কি আসলেই যে কেউ জামাত না করে হওয়া সম্ভব? না, জামাতের এটা মানুষ জানে না অ্যাকচুয়ালি।
আমি জামাত করি না, আমি তো জানি আমি আপনি জামাতের প্রতিষ্ঠাতা, বাংলাদেশের প্রতিষ্ঠাতার জি, সন্তান, হ্যাঁ, সুতরাং এটা আমি আমরা তো মনে করি শিশুকালে আপনি জানি। জামাত করবেন, এটা স্বাভাবিক। এবং সবাই মনেই করে যে আব্দুল্লাহিল আমান আজমি জনাব গোলাম আজমের ছেলে, এবং তার বাবা জামাত ইসলামকে Legacy প্রতিষ্ঠা হিসাবে। করেছে। এটা তো হওয়ার কথাই। এবং আমরা এটাও বিশ্বাস করে সাধারণ মানুষ, আপনি শুধুমাত্র জামাতই করবেন না, জামাতের আমির হওয়ার মতো আপনার সেই ক্যাপাসিটি থাকার কথা। না, জামাতের সিস্টেমটা মানুষ জানে না। জামাত একটা ক্যাডার ভিত্তিক দল। হ্যাঁ, হুম। এখানে যোগ দিলে আপনাকে নিচে থেকে উপরে উঠতে হবে। এবং জামাতের ইলেকশন সিস্টেম হলো নো ক্যান্ডিডেট নো ক্যাম্পেইন, অর্থাৎ কেউ প্রার্থী হতে পারবে না, কেউ কোনো কিছুর বলতে প্রার্থী হতে পারবেন না। না, আমির হিসেবে বা কোনো পদে কেউ দাঁড়াতে পারবে না। বলেন। জামাতের রোকন একটা স্টেজ আছে। হুম। এটা রোকন খুব কঠিন, মানে তাদের কি কি নিয়ম তাদের মানতে হয়। তাদের মনে করেন মাসে 150 ওয়াক্ত নামাজের মধ্যে 140 ওয়াক্ত জামাতে পড়তে হবে, দৈনিক কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে, ইসলামী সাহিত্য পড়তে হবে। এরকম অনেকগুলো ফরম্যাটের আছে তাদের, ওই ফরম্যাট তাদের নিয়মিত ফিল আপ করতে হয়। এবং আমার বাবাকে আমি দেখেছি গ্রেপ্তার হওয়ার আগে রাত পর্যন্ত উনি পুরা করে গেছেন এটা। তো ওই সিস্টেম যারা রোকন হয় তারা গোপন ব্যালটের মাধ্যমে ভোট দেয়। জামাতের কেউ ক্যান্ডিডেট হতে পারে না, কেউ ক্যাম্পেইনও করতে পারে না। 3 বছর পর পর তাদের রোকন সম্মেলন হয় এবং রোকন সম্মেলনে গোপন ব্যালটের মাধ্যমে তাদের আমির নির্বাচিত হয়। যারা আসতে পারে না তারা ডাকযোগে ভোট দেয়। তো ওখানে জামাতে আমি পুরে জোরে বসার মতো সুযোগ নাই। মানে আপনি জামাতের সাথে কোনোভাবেই সম্পৃক্ত না বর্তমানে? আমাকে কোনো জামাতের কোনো প্ল্যাটফর্মে আজ পর্যন্ত দেখেছেন আমাকে? পারিবারিক লিগাসির কারণে কি না, পারিবারিক তারা সৌজন্য সাক্ষাতে আসে। আমি অসুস্থ হলে হয়তো দেখতে আসে, আমার বাবার কবর জিয়ারত করতে আসে, সৌজন্য সাক্ষাৎ করে, এর বেশি কিছু না। মানে আপনারও কি করার ইচ্ছা নাই? আমি এই মুহূর্তে রাজনীতির সাথে সম্পৃক্ত হতে চাই না। বাংলাদেশের রাজনীতি ব্যাপারে আমার অনেক বক্তব্য আছে। তবে আমি এটা আগেও বলেছি, এখনো বলেছি যে বাংলাদেশে গত 25 বছরে মনে করেন মূল্যবোধের যে অবক্ষয় হয়েছে, এটার প্রতিফলন তো এড়ানো যাবে না। আপনার পরিবারে বলেন, সমাজে বলেন, সেই হিসাবে রাজনৈতিক দল হিসেবে জামাতের মধ্যে এটা প্রতিফলন হয়েছে। তো আমার বাবা তো 2000 সালে স্বেচ্ছায় অবসর নিয়েছেন। উনি 1994 সাল থেকে উনি অবসর চাচ্ছিলেন জামাতের কাছে, জামাত ওনাকে দেয়নি অবসর। উনি এই প্রতি বছর নির্বাচনে ওনাকে আমির হয়েছে। বাট উনি পৃথিবীর ইতিহাসে বোধহয় এমন নাই সম্পূর্ণ সুস্থ, সক্ষম, কর্মক্ষম, সচল থাকা অবস্থায় উনি দলীয় আমিরের পদ ছেড়ে দিয়ে অবসর নিয়েছেন। উনি কোরআনে তাফসীর করেছেন, উনি নেতাদের লিডারশিপ ডেভেলপমেন্টের জন্য ট্রেনিং